ঘটনাটা পশ্চিমবঙ্গের মালদা জেলার জাতীয় সড়ক ১২। চারিদিকে শুধু ধোঁয়া, চিৎকার আর চূড়ান্ত উত্তেজনা। বাঁশের ব্যারিকেড, রাস্তার পাশে যা কিছু পাওয়া গেছে তাই দিয়ে, আর জ্বলন্ত টায়ার দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকশো সাধারণ মানুষ, তাদের চোখে মুখে রাগ, হতাশা, আর এই সব কিছুর মাঝখানে অফিসের ভেতরেই পণবন্দি হয়ে আছেন ৭ জন বিচারক। কিন্তু যারা তাদের পণবন্দি করে রেখেছে তারা কারা? কোনো দাগী আসামি বা জঙ্গি? না, এরা হলেন স্থানীয় শিক্ষক, কৃষক, দোকানদার, আমাদের আপনার মতো সাধারণ মানুষ। তাদের একটাই অপরাধ, ভোটার তালিকা থেকে তাদের নামটা কেউ মুছে দিয়েছে। এই যে নাটকীয় দৃশ্যটা, এটা আসলে একটা বিশাল বরফখণ্ডের চূড়া মাত্র। এর নিচে লুকিয়ে আছে এক গভীর সংকট। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ঘটনারই গভীরে যাব। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে এত বড় একটা ওলটপালট হয়ে গেল, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে নাড়িয়ে দিয়েছে, এর পেছনের আসল গল্পটা কি? এটা কি শুধুই একটা নিরীহ টেকনিক্যাল ভুল, একটা সিস্টেমের গ্লিচ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড়, আরও জটিল কোনো রাজনৈতিক নকশা? তো চলুন, আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা দেখব মালদার মতো জায়গায় রাস্তায় এই বিশৃঙ্খলা কিভাবে তৈরি হলো আর সাধারণ মানুষকে কি ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপর আমরা সেই সফটওয়্যার আর প্রক্রিয়ার রহস্যটা বোঝার চেষ্টা করব, যা এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে। এরপর দেখব রাজনৈতিক দলগুলোর অভিযোগ আর পাল্টা অভিযোগের লড়াইটা। তারপরে সব বিতর্ক একপাশে সরিয়ে আমরা সরাসরি ডেটা বিশ্লেষণ করে দেখব যে সংখ্যাগুলো আসলে কোন দিকে ইশারা করছে। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের গণতন্ত্রের সামনে কি প্রশ্ন তুলে ধরছে তা নিয়ে ভাবব। প্রথম পর্ব, রাজপথে বিশৃঙ্খলা, একটি সিস্টেমিক শকের মানবিক মূল্য। চলুন সরাসরি এই বিষয়টা দিয়েই শুরু করা যাক। যখন কোনো সরকারি সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষকে ছুঁয়ে যায়, তখন তার প্রতিক্রিয়া শুধু কাগজে কলমে আটকে থাকে না, সেটা রাস্তায় নেমে আসে। ভোটার তালিকা পরিবর্তনের ফলে যে বাস্তব সংকট তৈরি হয়েছে আর মানুষ যেভাবে প্রতিবাদে ফেটে পড়েছে, প্রথমে সেই ছবিটাই দেখা যাক। সংখ্যাটা একবার দেখুন, ১,২১,০০,০০০। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়, তাই না? নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গের মোট ১,২১,০০,০০০ মানুষের নাম কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। মানেটা কি দাঁড়ালো? মানে হলো রাজ্যের প্রতি ৬ জন ভোটারের মধ্যে একজনের ভোটাধিকার নেই প্রশ্ন উঠে গেছে। সোজা কথায় বললে, যদি কোনো পাড়ায় ৬ জন ভোটার থাকেন, তাহলে পরিসংখ্যান বলছে তাদের মধ্যে অন্তত একজনের নাম হয় তালিকা থেকে বাদ পড়েছে, নয়তো সন্দেহজনক হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। একবার ভাবুন তো, একটা গোটা রাজ্যের ষষ্ঠাংশ ভোটার হঠাৎ করে জানাতে পারল যে তাদের গণতান্ত্রিক অধিকারটাই প্রশ্নের মুখে। এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে? এই ১,২১,০০,০০০কে ভাঙলে দুটো বেশ চমকে দেওয়ার মতো ছবি সামনে আসে। প্রথমত, ৬১ লক্ষ মানুষের নাম সোজাসুজি ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কোনো নোটিশ নেই, কোনো স্পষ্ট কারণ নেই, তারা আর ভোটারই নন। আর দ্বিতীয়ত, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম একটা নতুন আর খুব অদ্ভুত, সন্দেহজনক ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছে। মানে, তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা। তাদের ভোটাধিকার এক কথায় ত্রিশঙ্ক অবস্থায় ঝুলছে। কিন্তু প্রশ্ন হলোটা কি? কিভাবে ১ কোটিরও বেশি মানুষের নাম নিয়ে এমন টানাটানি শুরু হলো? চলুন এবার আমরা সেই টেকনিক্যাল দিকটা একটু খতিয়ে দেখি, যেখানেই হয়তো আসল রহস্যটা লুকিয়ে আছে। এই বিতর্কের মূলে আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া, আর সেটাকে কাজে লাগানোর জন্য ব্যবহার করা একটা বিশেষ সফটওয়্যার। আর এখানেই আমরা একটা নতুন আর বেশ অদ্ভুত একটা শব্দ খুঁজে পাই, আন্ডার অ্যাডজুডিকেশন। সোজা বাংলায় বললে এটা একটা সন্দেহজনক ভোটারের তালিকা। সফটওয়্যার যখনই দুজন ভোটারের তথ্যের মধ্যে কোনো ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি খুঁজে পেয়েছে, তখনই তাদের নাম এই লিস্টে ফেলে দিয়েছে। সবথেকে অবাক করার মতো ব্যাপার হল, ১৯৫২ সাল থেকে ভারতে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এর আগে ১৩ বার এই এসআইআর প্রক্রিয়া হয়েছে, কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন বা সন্দেহজনক তালিকা আগে কখনো ছিলই না। এটা একেবারে নতুন একটা আমদানি। এখন ভাবছেন তো, কি এমন যৌক্তিক অসঙ্গতি যার জন্য একজন নাগরিক সন্দেহজনক হয়ে যেতে পারে? কারণগুলো শুনলে হয়তো বিশ্বাসই হবে না। যেমন ধরু, কারোর নামের বানানের সামান্য একটু তফাত। ইংরেজিতে মোহাম্মদের জায়গায় মোহাম্মেদ লেখা হয়ে গেছে, ব্যাস সফটওয়্যার তাকে সন্দেহভাজন হিসেবে ধরে নিল। আবার বাবা আর ছেলের বয়সের পার্থক্য যদি ১৫ বছরের কম বা ৪৫ বছরের বেশি হয়, তাহলেও সেটা অসঙ্গতি। আমাদের দেশে তো বয়সের প্রমাণপত্র নিয়ে প্রায়শই গোলমাল থাকে, ফলে এই ধরনের তথ্যের গরমিল খুব স্বাভাবিক। এমনকি রেকর্ডে লিঙ্গের তথ্যে কোনো ভুল থাকলেও সেই ভোটার সোজা চলে যাচ্ছে সন্দেহজনক তালিকায়।
অর্থাৎ অতি সাধারণ কেরানির ভুল, যা হয়তো বছরের পর বছর সিস্টেমে রয়ে গেছে, সেটাই এখন একজনের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সবথেকে ভয়ের ব্যাপার কোনটা জানেন? খোদ নির্বাচন কমিশনের একজন বড় কর্তা যা স্বীকার করেছেন তা শুনলে চমকে উঠতে হয়। তিনি বলেছেন, সফটওয়্যারটা ৯৫% সঠিক ছিল নাকি ৬০% সঠিক ছিল সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। ভাবুন একবার, কোনো রকম টেস্টিং ছাড়া অ্যাকিউরেসি রেট না জেনেই লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকারের ভাগ্য একটা অজানা অপরীক্ষিত সফটওয়্যারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যখন এত বড় একটা ঘটনা ঘটে তখন রাজনীতি তো আসবেই, তাই না? এবার চলুন আলোচনার মোড় ঘোরানো যাক রাজনৈতিক ময়দানের দিকে। ভোটার তালিকা নিয়ে এই যে এত বড় বিতর্ক, একে কেন্দ্র করে যে মারাত্মক রাজনৈতিক অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড় উঠেছে, সেদিকে একটু নজর দেয়া যাক। কারণ এই প্রযুক্তিগত বিতর্কের পেছনে আসলে একটা বিরাট রাজনৈতিক লড়াই লুকিয়ে আছে। এই বিতর্কের রাজ্যের দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটো সম্পূর্ণ ভিন্ন গল্প শোনাচ্ছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এটা একটা গভীর ষড়যন্ত্র। তাদের মতে ইচ্ছে করে তাদের সমর্থক, বিশেষ করে সংখ্যালঘু আর পিছিয়ে পড়া মানুষদের আসল নামগুলো বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের অভিযোগ, অন্য রাজ্য থেকে বিজেপির সমর্থকদের নাম বেআইনিভাবে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। অন্যদিকে বিজেপির যুক্তিটা ঠিক এর উল্টো। তারা বলছে এটা কোনো ষড়যন্ত্র নয়, বরং ভোটার তালিকা পরিষ্কার করার একটা জরুরি অভিযান। তাদের দাবি, বছরের পর বছর ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় ঢুকে পড়েছে, আর এই প্রক্রিয়ার মাধ্যমে সেসব অবৈধ ভোটারদেরই সরানো হচ্ছে। আর এই রাজনৈতিক ঝড়ের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার গোটা রাজনৈতিক পরিচয়টাই কিন্তু গড়ে উঠেছে রাস্তায় নেমে লড়াই করে। ৭০-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে তার যাত্রা শুরু। কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে তিনি তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। তার এই লড়াকু মানসিকতার জন্যই তিনি ধীরে ধীরে পরিচিত হন। ৯০-এর দশকে তার ওপর একটা মারাত্মক হামলা হয়, যা তাকে বাংলার ঘরে ঘরে চিনিয়ে দেয়। এরপর কংগ্রেসের সাথে মতের অমিল হওয়ায় তিনি ঠিক করলেন নিজের পথ নিজেই তৈরি করবেন। ১৯৯৮ সালে তিনি গড়লেন নিজের দল তৃণমূল কংগ্রেস। তারপর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সিঙ্গুর, নন্দীগ্রামের মতো আন্দোলন গড়ে তুলে অবশেষে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসেন। তার এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসই বুঝিয়ে দেয় যে এই ধরনের লড়াইয়ে তিনি একজন অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভোটার তালিকা নিয়ে যখন এমন অভিযোগ ওঠে, তখন তিনি যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সেটাই তো স্বাভাবিক। রাজনীতির এই তরজা তো চলতেই থাকবে। এক পক্ষ বলবে ষড়যন্ত্র, অন্য পক্ষ বলবে শুদ্ধিকরণ। কিন্তু অভিযোগ আর পাল্টা অভিযোগের ধুলো সরিয়ে যদি আমরা শুধু সংখ্যাগুলোর দিকে তাকাই, ডেটা কি বলছে? চলুন কিছুক্ষণের জন্য রাজনীতিক দাবিগুলো পাশে রেখে নির্বাচন কমিশনের নিজস্ব ভোটার তালিকার ডেটা বিশ্লেষণ করে দেখি আসল ছবিটা কি। কারণ সংখ্যা অনেক সময় এমন গল্প বলে যা রাজনৈতিক নেতারা বলতে চান না। চলুন একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে লক্ষ লক্ষ মানুষকে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হলো, কারা এরা আসলে? এদের সামাজিক বা ধর্মীয় পরিচয়টা কি? এই প্রক্রিয়ার প্রভাব কি রাজ্যের সব মানুষের ওপর সমানভাবে পড়েছে, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর ওপর এর ঘা বেশি করে পড়েছে? চলুন একটা উদাহরণ দেখি। রানীনগর বিধানসভা কেন্দ্রের এই ডেটাটা দেখুন। যা দেখা যাচ্ছে তা বেশ চমকে দেওয়ার মতো। এখানকার যে বুথগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেখানে মাত্র ৩% ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ সেই একই বিধানসভায় যে বুথগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে এই হারটা কত জানেন? ৫৮%। ৩% আর ৫৮%, মানে প্রায় ২০ গুণ ফারাক। ভাবুন একবার, একই সফটওয়্যার, একই নিয়ম, কিন্তু এলাকার জনসংখ্যার ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে ফলাফলে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। আর ভাববেন না যে এটা শুধু রানীনগরের একার গল্প। এই বারচারটা দেখুন, এটা গোটা রাজ্যে ছবিটা আরও স্পষ্ট করে দেবে। যে জেলাগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি, যেমন মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর, ঠিক সেই জেলাগুলোতেই সন্দেহজনক ভোটারের সংখ্যাও সবচেয়ে বেশি। যেমন ধরুন মুর্শিদাবাদ, যেখানে প্রায় ৬৬% মুসলিম জনসংখ্যা, আর সেখানে ১১ লক্ষেরও বেশি ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। ডেটা কিন্তু স্পষ্টভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নের দিকেই ইশারা করছে। ডেটার মধ্যে শুধু ধর্মীয় প্যাটার্নই নয়, একটা রাজনৈতিক যোগসূত্রও কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে যে গোটা রাজ্যে যত সন্দেহজনক ভোটার চিহ্নিত হয়েছে, তার প্রায় ৪২% মাত্র ৩টি জেলায় রয়েছে। আর এই ৩টি জেলার বিশেষত্ব হল ২০২১-এর বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে খুব সামান্য ভোটের ব্যবধানে জিতেছিল। সুতরাং ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে এলাকাগুলো একদিকে যেমন সংখ্যালঘু অধ্যুষিত, ঠিক তেমনই রাজনৈতিকভাবে শাসক দলের জন্য কিছুটা দুর্বল, সেখানেই এই সফটওয়্যারের কূপটা সবচেয়ে বেশি পড়েছে।
তো এই ডেটা আর নির্দিষ্ট ঘটনা থেকে একটু সরে এসে চলুন বড় ছবিটা দেখি। এই গোটা বিতর্কটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আর নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতার ওপর ঠিক কী প্রশ্ন তুলে দিচ্ছে। যখন একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার, তার ভোট দেওয়ার অধিকারটাই প্রশ্নের মুখে পড়ে, তখন তো গণতন্ত্রের ভিত্তিটাই নড়ে যায়। এই যে এত লক্ষ লক্ষ সংখ্যা, এগুলোর আড়ালে তো কোনো রোবট নেই, আছে আসল মানুষ, তাদের মুখ, তাদের গল্প। আসুন কয়েকজনের কথা শুনি। কার্গিল যুদ্ধের বীর সৈনিক মোহাম্মদ দোয়াল আলী, যিনি দেশের জন্য লড়েছেন, তার নামও সন্দেহজনক তালিকায়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, যিনি জীবনভর আইন আর সংবিধান রক্ষা করেছেন, তার ভোটাধিকার নিয়েই প্রশ্ন। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, ৯৭ বছরের বৃদ্ধা সুবর্ণাবালা পোদ্দার, কেউ বাদ যাননি। এমনকি যে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ঘুরে এই তালিকা ঠিক করছিলেন, তাদের নিজেদের নামও নাকি সন্দেহজনক তালিকায় চলে গেছে। এই তালিকাটাই বুঝিয়ে দেয় প্রক্রিয়াটা কতটা নির্বিচারে চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতিতে সবার নজর ছিল দেশের সর্বোচ্চ আদালতের দিকে। কি রায় দেবে সুপ্রিম কোর্ট? মামলাটি উঠলে অনেকেই ভেবেছিলেন হয়তো আদালত এই প্রক্রিয়া থামিয়ে দেবে। কিন্তু সুপ্রিম কোর্ট প্রক্রিয়াটা বন্ধ করার নির্দেশ দেয়নি। আদালত বলে যে যাদের নাম বাদ গেছে বা সন্দেহজনক তালিকায় আছে, তাদের জন্য একটা ন্যায্য আপিল প্রক্রিয়া তৈরি করা যেতে পারে। কিন্তু নির্বাচন এই নতুন সংশোধিত ভোটার তালিকা দিয়েই হবে। এর ফলে প্রায় ২৭ লক্ষ আনুষ্ঠানিক আবেদন জমা পড়ার পরেও সেই সংশোধিত তালিকা নিয়ে নির্বাচনটা হয়ে যায়। তাহলে সব শেষে একটা প্রশ্নই থেকে যায়, যখন একটা সফটওয়্যার, একটা প্রোগ্রাম, যার ঠিক ভুল নিয়ে কেউ নিশ্চিত নয়, সেই সফটওয়্যারই ঠিক করে দেয় যে একজন নাগরিক ভোট দিতে পারবেন কি পারবেন না, তখন আসল ক্ষমতাটা কার হাতে থাকে? মানুষের হাতে, নাকি সেই সিস্টেমের হাতে? আর যারা সেই সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে, তাদের হাতে? এই প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং প্রযুক্তির এই নতুন যুগে দাঁড়িয়ে আমাদের সবার গণতান্ত্রিক অধিকারের ভবিষ্যৎ নিয়েই গভীরভাবে ভাবতে বাধ্য করে।